আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করছিলাম। প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি এবং সরল স্পন্দন গতি। আজকে তারই ধারাবাহিকতায় সরল স্পন্দন গতির বৈশিষ্ট্য এবং তার সঙ্গে আনুষঙ্গিক স্প্রিং এর দোলন এবং দোলনকাল নির্ণয় নিয়ে কিছু কথাবার্তা বলবো। তো আসো আমরা প্রথমেই শুরু করি সরল স্পন্দন গতির বৈশিষ্ট্যগুলো কী কী ছিল। যদি তোমাদের মনে থাকে সরল স্পন্দন গতির যে সংজ্ঞাগুলো আমি যে সংজ্ঞাটা দিয়েছিলাম, সেই সংজ্ঞা থেকে আমরা বেশ কয়েকটা বৈশিষ্ট্য কী করে আনতে পারছি, বের করে আনতে পারছি। প্রথম বৈশিষ্ট্যটা কি? সরল স্পন্দন গতি এটা একটা কি হবে? অবশ্যই পর্যায়বৃত্ত গতি হবে। কারণ আমরা বলেছিলাম সরল স্পন্দন গতির শুরুতেই এটা একটা পর্যায়বৃত্ত গতি, এবং তারপরে বলেছিলাম কি এটার একটা বৈশিষ্ট্য, এটা একটা স্পন্দন গতি। কেমন গতি? এটা একটা স্পন্দন গতি এবং এটি একটি সরল রৈখিক গতি। দেখো আমাদের সংজ্ঞার মধ্যেই এই তিনটে কথা খুব সুন্দর করে কি করা আছে, বলে দেওয়া আছে, বা তার নামের মধ্যেই এই তিনটা কথা সুন্দর করে বলে দেওয়া আছে। সরল স্পন্দন গতি, তাইলে সরল রৈখিক হবে সরল রেখা বরাবর। স্পন্দন গতি অবশ্যই স্পন্দন গতি, আর আমরা জানি স্পন্দন গতিটা কি হয়? পর্যায়বৃত্ত গতি হয়। তারপরে যে কথাটা বলা হয়েছে, ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক। ত্বরণ সর্বদা সাম্যাবস্থান থেকে ত্বরণের সমানুপাতিক। ত্বরণের দিকটা সাম্যাবস্থান থেকে সরণের বিপরীতমুখী। ত্বরণ সর্বদা গতিপথের একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী হয়ে থাকে। এই হলো আমাদের কয়েকটা বৈশিষ্ট্য। আমি আবারও রিপিট করছি, এটি একটি পর্যায়বৃত্ত গতি, এটি একটি স্পন্দন গতি, এটি সরল রৈখিক গতি, ত্বরণ সরণের সমানুপাতিক, ত্বরণ সরণের বিপরীতমুখী এবং ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখে কি করে? ক্রিয়া করে থাকে। তো এই কথাগুলো আমরা এখানে কি করে ফেললাম? বলে ফেললাম। এবার একটু এগুলো বোঝার চেষ্টা করি, বা তার সাথে সাথে আমাদের যে সরল স্পন্দন গতির যে সবচেয়ে ভালো উদাহরণটা, সেই উদাহরণটা নিয়ে আমরা তোমাদের সঙ্গে হাজির হয়েছি। সেই জিনিসটা হলো কি, একটা স্প্রিং। একটা স্প্রিং এর প্রথম ছবিটার দিকে তাকাও। একটা স্প্রিং এর, এটা আমার ছবির 1 নম্বর, এটা চিত্র নম্বর 1, এটা চিত্র 2, আর এটা আমাদের চিত্র 3। তো আসো এবার আমরা যে কথাটা বলছি, একটা স্প্রিং এর এক প্রান্ত একটা দৃঢ় অবলম্বনের সাথে আটকে অন্য প্রান্তে একটা ভারী বস্তু ঝুলানো হয়েছে। ধরো এই ভারী বস্তুটার ভর হলো m ভরের একটা ভারী বস্তু এখানে কি করা হয়েছে? ঝুলানো হয়েছে। তাহলে ঝুলানো হলে স্প্রিংটার স্বাভাবিক অবস্থায় একটু নেমে এসে এই স্বাভাবিক অবস্থা কি করেছে? এইভাবে আছে। এটা হলো স্প্রিং এর স্বাভাবিক অবস্থা। এখন এই স্বাভাবিক অবস্থা থেকে আমরা কি করছি? স্প্রিংটাকে একটু টেনে, দেখো দ্বিতীয় ছবিটাতে দেখাইছে, আমরা স্প্রিংটাকে একটু টেনে নিচের দিকে নিয়ে এসেছি। দেখো কি হয়েছে? বস্তুটার m ভরের বস্তুটার কি ঘটেছে? এতটুকু সরণ ঘটেছে। এই সরণটাকে বলছি আমরা x। 3 নম্বর ছবিতে যেটা দেখাইছি সেটা হলো কি, স্প্রিংটাকে টেনে না, এবার একটু চাপ দিয়ে উপরের দিকে তুলে দিয়েছি। দেওয়ার ফলে কি হয়েছে? এই যে বস্তুটার সরণ হয়েছে কত? x পরিমাণে কি ঘটেছে? সরণ ঘটেছে। এই যে বস্তুটার যে সরণ ঘটলো, স্প্রিংকে সংকুচিত করলাম বা প্রসারিত করলাম, এই সংকোচন বা প্রসারণের জন্য অবশ্যই আমাকে স্প্রিংয়ের উপর একটা কি করতে হয়েছে? বল প্রয়োগ করতে হয়েছে। স্প্রিংয়ের উপর আমরা যে বলটা প্রয়োগ করেছি, সেই বলের কারণেই তো কি ঘটেছে? এখানে এক্স পরিমাণ বা এখানে এই এক্স পরিমাণ কি ঘটেছে? সরণ ঘটেছে। অবশ্যই বল প্রয়োগ না করলে এই সরণটা হতো না। তাহলে বল প্রয়োগের ফলে এখানে কি ঘটেছে? সরণ ঘটেছে। এখন দেখো যে কথাটা বলছি, আমরা স্প্রিংয়ের উপর বল প্রয়োগ করে যদি স্প্রিংটাকে ছেড়ে দিই, তাহলে কি করবে? স্প্রিংটা কিছু সময় পর কি হয়ে যাবে? স্প্রিংটা আবার তার কি করবে? আগের অবস্থায় ফেরত যাবে। আমরা স্থিতিস্থাপকতায় পড়েছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়? বস্তুর বিকৃতি ঘটে বা দৈহিক চেহারার পরিবর্তন ঘটে, এবং অপসারিত বল বা প্রযুক্ত বল তুলে নিলে বস্তুটা আবার কি করে? তার আগের অবস্থা ফেরত পায়। এই যে তার পূর্বের অবস্থায় ফেরত পাওয়ার বা ফেরত যাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা, সেটাকে বলছিলাম কি আমরা? স্থিতিস্থাপকতা। তাহলে
এখানে যদি আমরা এই বস্তুর উপর এফ বল প্রয়োগ করি, তাহলে এফ বল প্রয়োগ করে সংকুচিত বা প্রসারিত যাই করি না কেন, তাহলে এখানে কি হবে, এই স্প্রিংয়ের মধ্যে একটা বাধাদানকারী একটা বলের উদ্ভব ঘটবে এবং সেই বাধাদানকারী বলটাও কি হবে, নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকবে। তার মানে এখানে যদি আমি এফ বল প্রয়োগ করে এক্স পরিমাণ সরণ ঘটাই বা এখানে এফ বল প্রয়োগ করে যদি আমি কি করি, এক্স পরিমাণ সংকুচিত করি বা এখানে প্রসারিত করি, তাহলে কি ঘটবে, এই এফ বলটা এবং স্প্রিংয়ের ভিতর থেকে যে বাধাদানকারী বলের উদ্ভব ঘটবে সেই বলটা অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে এই যে সমান এবং বিপরীতমুখী বল, তাহলে এই এফ বলের জন্যই কি ঘটেছে, এখানে সরণটা ঘটেছে এক্স পরিমাণে। নিঃসন্দেহে যদি এফ এর চাইতে অন্য বেশি কিছু বল প্রয়োগ করতাম তাহলে সরণের মান অন্য কিছু হতো। তাহলে আমরা এখানে বলতে পারি এই বলটা কি হবে, সরণের সমানুপাতিক। কিন্তু আমরা এই বলের জন্য চিন্তা করব না, আমরা চিন্তা করব স্প্রিংয়ের প্রযুক্ত যে বল। তাহলে স্প্রিংয়ের প্রযুক্ত বলটা কি, আমার প্রযুক্ত বলের জন্য সরণ হলো এই দিকে, কারণ আমি নিচের দিকে বল প্রয়োগ করেছি। দেখো এটাকে কি করেছি, আমি নিচের দিকে বল প্রয়োগ করেছি, এই এফ পরিমাণে বল নিচের দিকে প্রয়োগ করেছি, এখানে নিচের দিকে বল প্রয়োগ করেছি, যার জন্য সরণটা কি ঘটেছে, নিচের দিকে। এখানে এফ পরিমাণ বলটা কোন দিকে, আপওয়ার্ড, উপরের দিকে কি করেছি, প্রয়োগ করেছি, বস্তুটার সরণটা উপরের দিকে ঘটেছে। কিন্তু এটা তো আমার প্রযুক্ত বল, তাহলে স্প্রিংয়ের মধ্যে যে বাধাদানকারী বলটা হবে সে বলটা কেমন হবে, অবশ্যই এফ বলের বিপরীত হবে। কারণ এইদিকে যদি হয় তাহলে স্প্রিংয়ের প্রযুক্ত বলটা কি হবে, সবসময় উল্টা দিকে কাজ করবে, এখানে এই দিকে। আর এখানে কোন দিকে কাজ করবে, অবশ্যই তাহলে এখানে এই দিকে স্প্রিংয়ের জন্য প্রযুক্ত বলটা কাজ করবে। তাহলে এখানে এই এফটা আমার প্রযুক্ত বল আর এই এফটা হলো কি স্প্রিংয়ের প্রযুক্ত বল, স্প্রিং যে বাধাদানকারী যে বলটা প্রয়োগ করছে সেই বল। দেখো আমি এখন যদি আমি এই বলটা ছেড়ে দিই, আমার প্রযুক্ত বলটাকে যদি ছেড়ে দিই, তাহলে বস্তুটা কি করবে, আবার স্বাভাবিক অবস্থায় ফেরত চলে যাবে। তাহলে এই যে ব্যাপারটা, তাহলে এই সরণ, এই এফ বলের জন্য যে সরণটা ঘটলো, তাহলে বলের সাথে সরণটা কি হলো, সমানুপাতিক একটা সম্পর্ক। যত বেশি বল দিব সরণটা তত বেশি ঘটবে, কম বল দিলে সরণ কম ঘটবে। তাহলে বল সরণের কি হলো, সমানুপাতিক হলো। এটা আমার প্রযুক্ত বলের জন্য। তাহলে স্প্রিংয়ের জন্য কি হবে, অবশ্যই সমানুপাতিকই হবে, কিন্তু কি হবে, এটা বিপরীতমুখী হবে। যার জন্য হুকের সূত্র থেকে আমরা লিখি যেটা এফ ইজ প্রফেশনাল কত, মাইনাস এক্স। এখানে এফ হলো স্প্রিং কর্তৃক যে বাধাদানকারী বল ছিল সেই বল, এবং হলো কি এখানে এক্সটা হলো কি যে সরণটা ঘটেছিল সেই সরণটা, বলা হচ্ছে এফ ইজ প্রফেশনাল মাইনাস কে এক্স। তাহলে এফ ইজ প্রপোর্শনাল মাইনাস কে এক্স যদি হয়, আমরা জানি সমানুপাতিক চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটা কত হবে, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ ইকুয়াল মাইনাস কে ইন্টু এক্স। এখানে যে ধ্রুবকটা কে নিয়ে আসলাম, এই কে একটা সমানুপাতিক ধ্রুবক, এখানে কি, এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক। ধ্রুবক এবং কি করবে, এর নাম হলো কি স্প্রিংয়ের বল ধ্রুবক। একে আমরা কি বলছি, স্প্রিংয়ের বল ধ্রুবক বলছি। এবং এর একক, এর এককটা কেমন হবে, বলছি কি এর একক হলো নিউটন পার মিটার। এখন আসো এখান থেকে আমরা একটা সমীকরণ পেলাম, তাহলে এফ ইজ প্রপোর্শনাল কত, মাইনাস কে এক্স। কিন্তু আমরা এখানে বলেছিলাম বল কি হবে, এই যে দেখো ত্বরণ সরণের সমানুপাতিক এবং ত্বরণ সরণের বিপরীতমুখী। বল সরণের সমানুপাতিক বা ত্বরণ বলের বিপরীতমুখী যে কথাটা, মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, এখানে বিপরীতমুখী যদি আমার প্রযুক্ত বলের জন্য বলি তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, বা স্প্রিং এর জন্য যদি বলি তাহলে মাইনাস, আমার জন্য পজিটিভ হবে, স্প্রিং এর জন্য কি হবে, নেগেটিভ হবে, কারণ আমি প্রযুক্ত বল প্রয়োগ করছি। তাহলে দেখো এখন বল সরণের সমানুপাতিক, কিন্তু আমাদের কথা ছিল ত্বরণ সরণের সমানুপাতিক। আসলে এই কথাটা আর এখানে যে কথাটা বলা হয়েছে এই কথাটা কিন্তু একই কথা। কিভাবে আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো আমরা জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পড়ে এসেছি এফ ইজ ইকুয়াল কত, এম ইন্টু এ। তাহলে এই এফ ইজ ইকুয়াল যদি এম এ হয়, এই সমীকরণে যদি আমি এফ ইজ ইকুয়াল এম এ বসাই, তাহলে আমার কি হবে, তাহলে আমরা লিখতে পারবো যে এম এ ইজ ইকুয়াল মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, বা এ ইজ ইকুয়াল মাইনাস কে বাই এম ইন্টু এক্স। দেখো কে হলো বল ধ্রুবক আর এমটা হলো বস্তুর ভর, এই এমটা হলো কিসের ভর,
বস্তুর ভর, তাহলে বস্তুর ভরও তো এখানে ধ্রুবক, তাহলে ধ্রুবক ভাগ ধ্রুবক, তার মানে এটার রেজাল্টটাও কি আসবে, একটা ধ্রুবক আসবে। তাহলে এইটা একটা কি আসলে মূলত এটাও একটা কি ধ্রুবক তৈরি হয়েছে, কারণ দুটো ধ্রুবকের ভাগফল, দুটো ধ্রুবকের গুণফল, দুটো ধ্রুবকের যোগফল এবং বিয়োগফল সর্বদা একটা ধ্রুব রাশি হয়। তো সো আমরা তাহলে এখান থেকে বলতে পারি এটা ধ্রুবক আর এখানে সমান। আমরা দেখো বলেছিলাম সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটা সমান আর একটা ধ্রুবক আসে, তাহলে এখানে ধ্রুবক আর সমান যদি উঠাই দিই তাহলে কি আসবে, অবশ্যই একটা কি আসবে, প্রপোর্শনাল সিম্বল আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স, বা ত্বরণ সরণের সমানুপাতিক। এই যে দেখো এই কথাটা, ত্বরণ সরণের সমানুপাতিক, আর এই মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, ত্বরণ সরণের বিপরীতমুখী। এই যে কথা দুটো বলেছিলাম ওই কথাটাই আসলে এখানেই বোঝাচ্ছে। তাহলে এখন আমরা যে জিনিসটা দেখলাম এখান থেকে সেটা হলো বল ত্বরণের সমানুপাতিক, মানে স্প্রিংয়ের জন্য স্প্রিংকে যদি কি করি আমরা একটু টেনে বা কি করে চাপ দিয়ে যদি সংকুচিত করি, তাহলে এই সংকোচনের জন্য কতটুকু সংকোচনের জন্য কতটুকু বল প্রয়োজন সেটা কিন্তু আমার স্প্রিংয়ের বল ধ্রুবকটা যদি জানা থাকে তাহলে আমরা খুব সহজেই এখান থেকে কি করে আনতে পারবো, বের করে নিয়ে আসতে পারবো। তাহলে স্প্রিংয়ের কিসের জন্য, সরণের জন্য বা স্প্রিংকে প্রসারিত করতে বা সংকুচিত করতে কতটুকু বল লাগবে সেটা আমরা কি করলাম, দেখে ফেললাম। এবার আসো আমরা পরের দিকে যাই। এই স্প্রিংটাকে টেনে নিয়ে যদি আমি এখানে ছেড়ে দিই, টেনে নিয়ে যদি কি করি আমি ছেড়ে দিই, তাহলে যে ঘটনাটা ঘটবে, স্প্রিংটা কি করবে, এরকম করে ওঠানামা 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 করতে থাকবে। মানে স্প্রিংয়ে একটা কি হবে, দোলন তৈরি হবে বা কম্পন তৈরি হবে। স্প্রিংটা কি করবে, ওঠানামা ওঠানামা এভাবে আপ ডাউন এভাবে করতে থাকবে। মানে এখানে কি হবে, সরল স্পন্দন গতির কি হবে, সৃষ্টি হবে। তাহলে স্প্রিংয়ের এই যে এখান থেকে ধরো আমি দেখাই, এখান থেকে সে উঠে এই পর্যন্ত গেল, যে আবার এখানে নেমে আসলো, এই যে উঠে যে আবার এখানে নেমে আসলো, এই সময়টাই হলো কি তার পর্যায়কাল। এবং এই পর্যায়কাল বের করার জন্য, স্প্রিংয়ের পর্যায়কাল বের করার জন্য যে সমীকরণটা আমাদের হাতে রয়েছে সেই সমীকরণটা হলো টি ইজ ইকুয়াল 2 পাই রুট আন্ডার এম বাই কে। এখানে এম হলো এই বস্তুর ভর এবং কে হলো এখানে কি আমাদের স্প্রিংয়ের বল ধ্রুবক। এই যে কথাটা, এই সূত্রটা প্রমাণ করার আমাদের কোনো জায়গা নেই, কারণ আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবো তখন এটা কি করে দিব, দেখায় দিব যে কি করে হয়। যেহেতু আমাদের এখানে নাই এখন সিলেবাসে, এটা শুধুমাত্র সমীকরণটা আছে, সমীকরণটাই বললাম। তো আসো এই দুটো সমীকরণ শিখলাম। একটা সমীকরণ কি, এফ ইজ ইকুয়াল কি আসলো মাইনাস কে এক্স, আর একটা আসলো টি ইজ ইকুয়াল 2 পাই রুট আন্ডার এম বাই কে। এই সমীকরণ দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, অঙ্ক করেই আমরা আজকের ক্লাসটা শেষ করব। আমরা দুইটা সমীকরণ পেয়েছি, একটা সমীকরণ এফ ইজ ইকুয়াল মাইনাস কে এক্স, আর একটা সমীকরণ পেয়েছি টি ইজ ইকুয়াল 2 পাই রুট আন্ডার এম বাই কে। ওকে, এই দুটো সমীকরণ দিয়ে আমরা একটা অঙ্ক করার চেষ্টা করব, ইনশাল্লাহ পারবো আমরা সবাই। তো আসো বলছি, একটা স্প্রিংয়ের এক প্রান্তকে দৃঢ়ভাবে আটকিয়ে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। একটা স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে কি করা হলো, ভার ঝুলানো হলো। কতটুকু ভর ঝুলানো হলো সেটা আমরা কি করে দিলাম, বলে দিলাম যে কতটুকু ভর আমরা এখানে কি করলাম, ঝুলালাম। ঠিক আছে, বলছি একটা স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকিয়ে অন্য প্রান্তে কি করা হলো, ধরো 50 গ্রাম ভরের একটা বস্তু কি করা হলো, ঝুলানো হলো। 50 গ্রাম ভরের বস্তুটাকে যদি কি করা হয়, ঝুলানো হয়, ঝুলানোর ফলে বস্তুটার কি ঘটলো, কিছু পরিমাণে সরণ ঘটলো। কিছু পরিমাণে সরণ বলতে আমরা ধরো মনে করো এখানে বলে দিলাম যে 50 গ্রাম ভর ঝুলানোর ফলে কি হলো, একটা বস্তুকে আমরা কি করলাম, স্প্রিংয়ের এক প্রান্তকে দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে কি করলাম, 50 গ্রাম বল ঝুলালাম। ভর ঝুলানোর পরে আমরা যে কাজটা করছি সেটা হলো এর উপরে একটা বল প্রয়োগ করে কি করলাম, বস্তুটাকে আমরা কি করলাম, একটু সরণ দিলাম। কতটুকু সরণ দিলাম, ধরো মনে করো যে আমরা এখানে 50 মিটার কি 5 সেন্টিমিটার কি করলাম, আমরা এখানে সরণ দিলাম। বস্তুটার সরণ হলো কতটুকু, 5 সেন্টিমিটার। যদি স্প্রিংয়ের বল ধ্রুবক তোমার ধরো 55 নিউটন পার মিটার হয়, তাহলে প্রযুক্ত বলের মান কত। দেখো আমি আবারও বলার চেষ্টা করছি কথাগুলো। একটা স্প্রিংয়ের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে অন্য প্রান্তে কি করা হয়েছে, 50 গ্রাম ভর ঝুলানো হয়েছে।
তারপরে কি করা হয়েছে, স্প্রিংয়ের উপর কিছু বল প্রয়োগ করে স্প্রিংটাকে কি করা হয়েছে 5 সেন্টিমিটার সরণ দেওয়া হয়েছে, বা বস্তুটার কি করা হয়েছে 5 সেন্টিমিটার সরণ তৈরি করা হয়েছে, এবং স্প্রিংয়ের বল ধ্রুবক 55 নিউটন পার মিটার আমাকে দেওয়া আছে। বলছে কি প্রযুক্ত বলের মান কত এখানে বের করো। তাহলে প্রযুক্ত বল বলছে, স্প্রিংয়ের জন্য বল না, কথাটা বুঝতে হবে, প্রযুক্ত বল। তাহলে এটা হলো স্প্রিংয়ের জন্য বলের ইকুয়েশন। তাহলে প্রযুক্ত বলের জন্য ইকুয়েশন কেমন হবে, F ইজ ইকুয়াল কে ইন্টু এক্স। প্রযুক্ত বল মানে আমি যে বলটা বাহির থেকে কেউ প্রয়োগ করেছিল, আমি বা তুমি কেউ যদি প্রয়োগ করে সেই বলের কথা বলা হয়েছে, ঠিক আছে। এখন তাহলে এখান থেকে যদি বলি তাহলে এক্স এর মান কত আমার 5 সেন্টিমিটার, কে এর মান কত এটা, তো 5 সেন্টিমিটার 55 ইন্টু 5 সেন্টিমিটারটাকে আমাকে এসআই এককে মিটারে নিতে হবে। তাহলে এসআই একক যদি মিটারে নিয়ে নিই তাহলে আমার কি হবে, এখানে কত সেন্টিমিটার 1 মিটার, 100 সেন্টিমিটার 1 মিটার। তাহলে এটাকে 100 দ্বারা কি করতে হবে, আমাকে ভাগ করতে হবে। তাহলে এখান থেকে আমরা কত নিউটন বল হবে সেটা বের করে নিয়ে আসতে পারবো। আশা করছি তোমরা এই অংশটুকু বাকিটুকু পারবা ক্যালকুলেশন। এবার দেখো পরেরটুকু যে কথাটা বলা হলো সেই কথাটা হলো কি, এই স্প্রিংটাকে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, টেনে যদি কি করা হয় ছেড়ে দেওয়া হয়, তাহলে স্প্রিংয়ের দোলনকাল কত হবে। স্প্রিংয়ের দোলনকাল বের করার জন্য খুব সহজ সূত্র এখানে, তাহলে টি ইজ ইকুয়াল কত আমাদের 2 পাই রুট আন্ডার কত এম বাই কে। এম যদি হয় তাহলে এম বাই কে, আসো এম বাই কে, এম এর মান কি আছে গ্রামে আছে, তাহলে গ্রাম থাকলে আমাকে অবশ্যই সেটাকে এসআই একক কেজিতে নিতে হবে। কিসে নিতে হবে, কেজিতে। তাহলে এম ইজ ইকুয়াল টু যদি আমার 50 গ্রাম যদি হয় তাহলে সেটাকে কেজি বানালে কত হবে 50 ইন্টু 10⁻³ এত কেজি। ওকে, তাহলে এখানে কত হবে 2 পাই ইন্টু 50 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 55। আশা করছি এখানে বাকি অংশটুকু ক্যালকুলেশন তোমরা নিজেরাই পারবা এবং এর এককটা আসবে সেকেন্ড। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম দাওয়াত জানিয়ে রাখলাম। আশা করছি তোমরা পরবর্তী ক্লাসে আমার সঙ্গে থাকবা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।